হচ্ছে এপারে রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর ঠিক ব্রিজটার ওপারে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট। ঢুকে গেল মালদা টাউনের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মালদা বাইপাস। হ্যালো গাইস, DreamWay07 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তো একটা ব্যাপার, এখন সুপ্রভাত বলবো না, রাতই এখনো শেষ হয়নি, কারণ এখন বাজে ভোর 3টে। তো ভোর 3টে বেরোনোর কারণ হচ্ছে, কেননা আমাকে আজকে একটা লম্বা রাস্তা পার করতে হবে। তো অ্যাজ পার গুগল সেটা দেখাচ্ছে 530 কিলোমিটার রাস্তা। তো সেই জন্যই এখান থেকে যেখানে আমার চেনা রাস্তা রয়েছে, তো সেই রাস্তাগুলোকে আমি রাতের অন্ধকারের দিকে কভার করে ফেললে, আর যেসব জায়গাগুলো আমার অচেনা পড়বে, তো সেই সব জায়গাগুলোকে আমি দিনের আলোতেই ঢুকে যেতে পারি, সেটা আমি হয়তো অ্যাডভান্টেজটা একটু বেশি পাবো। তো সেই জন্য এই ডিসিশনটা নিলাম। তো আমি এখন সেই জন্য ভোর 3টে বাড়ি থেকে রওনা করছি। তো চলো, বাকি কথা হচ্ছে গোপ্রো মোডে। তাহলে আসলাম, টাটা। জয় অলোকনাথ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো চলো। তো গাইস, তো আমি এখন তো বেরিয়ে গেছি। তো একটা লং রাইড হতে চলেছে। তো সেই রাইডটা হবে শিলিগুড়ি। তো আজকের যে এপিসোডটা হচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি। তো এরপরেরটা হবে সেটা হচ্ছে দার্জিলিং। তো আমাকে আজকে অনেকগুলি ডিস্ট্রিক্ট কভার করতে হবে। আমি এখন রয়েছে উত্তর 24 পরগনায়, কারণ আমার বাড়ি উত্তর 24 পরগনা আর নদিয়ার ঠিক কাছাকাছি। তো আমি কিন্তু এখনও রয়েছি উত্তর 24 পরগনাতে। এই যে তোমরা দেখে নাও, একটা কালভার্ট মতো রয়েছে, এইখান থেকে কিন্তু আমি ঢুকে এন্টার করে গেলাম নদিয়া ডিস্ট্রিক্টে। আর এইরকমভাবেই কিন্তু আমার আজকে অনেক কটা ডিস্ট্রিক্ট কিন্তু ছুঁয়ে যেতে হবে। তো এই উত্তর 24 পরগনা পরেই থাকছে নদিয়া ডিস্ট্রিক্ট, চলে এলাম এটায়। তো এই নদিয়া ডিস্ট্রিক্টকে পার করে তারপরে ঢুকে যাব মুর্শিদাবাদ পার করে মালদার পরে আসবে উত্তর দিনাজপুরে কিন্তু আমরা একটা তখন স্টেটটাকেও চেঞ্জ করে নেব, কারণ আমি বেঙ্গলের রাস্তায় যাব না। তো যেহেতু আমি NH-12 মেন রুটটা ধরেই যাব, তো সেখানে কিন্তু আমার বিহারকে আমার টাচ করতে হবে। তো বিহার টাচ করলে সেখানে বিহারের মধ্যে দিয়ে যখন যাব, তো তখন কিন্তু কিষানগঞ্জ যে ওদের ডিস্ট্রিক্ট রয়েছে বিহারের, তো তার উপর দিয়ে গিয়ে তারপরে কিন্তু আমার দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকতে হবে। তো আমি সেই জন্য আজকে 7খানা ডিস্ট্রিক্ট টাচ করব, প্লাস ওয়েস্ট বেঙ্গল তো রয়েইছে, সঙ্গে অন্য একটা স্টেট বিহার, সেই বিহারের উপর দিয়ে কিন্তু আমি আজকে যাব। তো চলো, সফর অনেক লম্বা সফর। তো এখন কতটা সময় লাগে, কী লাগে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর ঘড়ি দেখতে ঘড়িতে কিন্তু অলরেডি বেজে গেছে 3:02। তো আমি রাস্তায় যেখানেই যাব না কেন, যেখান দিয়ে যাব, যেই রাস্তা দিয়ে যাব, তোমাদের কিন্তু টোটালটাই শেয়ার করব। বন্ধুরা, আমি কিন্তু এখন NH-12-এ ঢুকতে চলেছি। এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে NH-12। আর বাঁদিকে যেটা যাচ্ছে, এটা চলে যাচ্ছে জাগুলিয়া, বারাসাত হয়ে কলকাতা হয়ে বকখালি। আর আমি যেহেতু শিলিগুড়িতে যাব, তো আমি কিন্তু ডান দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি। আর এই ডান দিকটা সামনে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা হয়ে কিন্তু চলে গেছে শিলিগুড়িতে। তো এই যে এই রাস্তাটা ডালখোলায় গিয়ে এই পেছন দিকে, যেমন কলকাতা হয়ে বকখালি গিয়ে শেষ হয়েছে NH-12, আর এই সামনে দিকে কিন্তু শেষ হয়েছে ডালখোলাতে। তো আজকে দিনের সারাটা ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমি থাকবো এই NH-12-এর উপর।
তারপরে গিয়ে NH27 গিয়ে পড়তে হবে, সেটা অল্প টাইম, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আমি স্পেন্ড করবো এই NH12 উপরেই। তো আমি এখন রয়েছি ঠিক চাকদা চৌমাথায় যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের ওপরে। আর দেখতেই পাচ্ছ ফাঁকা রাস্তা, NH12 ফাঁকাই রয়েছে। তো এবারে এখান থেকে এখানে বেশি সময় দাঁড়াবো না, কেননা রানিংয়েই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে কজনে মিট আপ করার কথা আছে। তো এখান থেকে চেষ্টা করবো রানিংয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আর নেক্সট মিট আপ রয়েছে এই চাকদার পরে গিয়ে নেক্সট মিট আপ রয়েছে বহরমপুর। তো আমি টার্গেট রাখছি আমাদের এখান থেকে একদম বহরমপুর গিয়ে একটু রেস্ট করার জন্য বা একটু টিফিন করার জন্য। তো যেহেতু এখন বাজে 3টা, আমি 3টে বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো এখন বাজে 3:35। তো সেই জন্য এখন আর এখানে দাঁড়াবো না, এখানে রানিংয়ে ওদের সঙ্গে মিট করে নিয়ে চলে যাব। তো নেক্সট গিয়ে দাঁড়াবো বহরমপুর। তো চলো তোমরা দেখতে থাকো, আমিও আস্তে আস্তে এগিয়ে যাই, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তো চাকদা থেকে আমরা মিট আপ সেরে তো অলরেডি আমি এখন পৌঁছে গেছি রানাঘাটে। তো রানাঘাট এই সামনেই আসছে মিশন গেট যে ফ্লাইওভার। আর আরেকটা ইনফরমেশান তোমাদেরকে আমি একটু দিয়ে রাখি, সামনে থেকে চুন্নি নদীর ব্রিজটা পার করে ওখান থেকে কিন্তু আগে একটা যে রুটটা ছিল, যারা আগে এই রুট দিয়ে যাতায়াত করেছে তারা ঠিক বুঝতে পারবে, বাতকুল্লার উপর দিয়ে একটা বাইপাস রুট, যখন নাকি NH34 ছিল তখন বাতকুল্লার উপর দিয়ে কিন্তু একটা রুট ছিল। সেই রুটটা কিন্তু বাস বলো বা কৃষ্ণনগরগামী সমস্ত গাড়ি কিন্তু ওই রুটটা ব্যবহার করতো, কেননা রুটটা অনেকখানি শর্টে হয়, অনেকটা টাইম সেভ করা যায়, সে কিন্তু ওখান দিয়ে যেত। আর এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে, এখন সেই জন্য ওখান দিয়ে কেউ যায় না তেমন। তো ওখানে লোকাল লোকজন ছাড়া ওখান দিয়ে তেমন কেউ যায় না। তো সেই রুটটা কিন্তু এই ডান দিকেই পড়ছে। এই ব্রিজটা পার করলেই, এই যে পার করছি আমি এখন চুন্নি নদীর ব্রিজ, আর ওই রুটটা কিন্তু এখান দিয়ে ডান দিক যে ক্রস করে যাবে ওরকমভাবে কিন্তু কিছু যাওয়া যায় না, কারণ অনেকেই এটা কনফিউজড যে ওই রাস্তাটা কোথা দিয়ে নামবো। তো এই যে তোমরা চুন্নি নদীর ব্রিজটা পার করলে, মানে 3 নম্বর ফ্লাইওভারটা ব্রিজটা পার করলে রানাঘাটে এসে, তারপরেই দেখবে এরকম একটা টার্নিং। এই টার্নিংয়ের পরে গিয়ে তোমাদেরকে আমি রাস্তাটা একটু ভালো করে দেখিয়ে দেবো, কারণ এই জিনিসটা অধিকাংশ ড্রাইভারই বুঝতে পারে না যে রাস্তাটা কোথা দিয়ে গেছে, যারা কিনা অল্প বিস্তর আসে। আর যারা ঘন আসছে তাদের তো রাস্তা জানাই হয়ে গেছে। এই যে টার্নিংটা পার করে যেখানে ফ্লাইওভারটা শেষ হচ্ছে, ওই বাইপাসটা ঢোকার জন্য, মানে ওই বাতকুল্লার ওই রাস্তাটা ঢোকার জন্য কিন্তু এই ফ্লাইওভারটা পার করে এই বাদিকটা নিতে হবে। এই বাদিকটা নিয়ে কিন্তু ব্রিজের দিকে যেতে হবে, তুমি কিন্তু ডিরেক্ট কোনো ডান দিকে ক্রস করতে পারবে না। তো এটা একটু খেয়াল রাখবে, রানাঘাটে 3টে ব্রিজ পার করেই বাদিকে নামতে হবে। আর না হলে কিন্তু আর এখান দিয়ে কোনো যাওয়ার জায়গা নেই, আবার কিন্তু সেই একদম মুখে কানেক্টারে কিন্তু ওখান দিয়ে যেতে হবে, বা ভেতরে ছোটোখাটো রুট থাকতে পারে, সেটা হয়তো আমারও জানা নেই কোথা দিয়ে ওটা গিয়ে কানেক্ট হচ্ছে, অবশ্যই কানেক্ট হবে। তো রানাঘাটকে পেছনে ফেলে এবার আমি এগিয়ে যাচ্ছি কিন্তু কৃষ্ণনগরের দিকে। এই তো শিলিগুড়ির বোর্ড দেখতে পেয়ে গেছি। ওফ, বিশাল এক্সাইটেড যে বহুদিন পর একটা লং রাইডে বেরিয়েছি। তো আমরা একটু চাকদা, টাইমিং ছিল 3:30 এসে পৌঁছাবো চাকদা, আর 3:40 চাকদা থেকে বেরিয়ে যাব, কিন্তু একটু লেট হয়ে গেল ওখানে। তো চাকদা থেকে আমি বেরোলাম 4:10। দেখতে দেখতে কিন্তু চলে এলাম কৃষ্ণনগরে। আর এই কৃষ্ণনগরই কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। আর এই কৃষ্ণনগরের কিন্তু অনেক কিছুই বেশ একটু বিখ্যাত মাপের আছে। সেটা হচ্ছে এখানকার
খাবার দিকে দেখতে গেলে সরপুরিয়া, সর ভাজা, এর কিন্তু এখানকার বিখ্যাত খাবার। আর আরেকটা জিনিস রয়েছে, এই কৃষ্ণনগরে ঘূর্ণিতে যে মাটির পুতুল তৈরি হয়, সেই মাটির পুতুল কিন্তু সমস্ত জায়গার নাম রয়েছে। আর এদিকটা দেখে নাও, আর এই কৃষ্ণনগর কিন্তু জলঙ্গি নদীর তীরে অবস্থিত। আমরা এখন যাচ্ছি কিন্তু এই জলঙ্গি নদীর ব্রিজ দিয়ে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু জলঙ্গি নদীর রেল ব্রিজ। আর আমরা কিন্তু এখন রয়েছি জলঙ্গি নদী ব্রিজে। আর কৃষ্ণনগরের আরেকটা ভৌগোলিক অবস্থান যেটা রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর টাউন থেকে খুব সামনে দিয়েই ট্রপিক অফ ক্যান্সার। কৃষ্ণনগর টাউন থেকে 4 থেকে 4.5 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে ট্রপিক অফ ক্যান্সার। তো এখন যেহেতু অন্ধকার রয়েছে, তো ওখানে কিন্তু একটা বোর্ড দেওয়া থাকে, বোর্ড দেওয়া আছে যদিও। তো সেটা হচ্ছে আমরা যেহেতু এখন এই বহরমপুরগামী যাচ্ছি, এই রাস্তাটায় না, বহরমপুর থেকে কলকাতার দিকে আসতে হলে সেই রাস্তাটার বাদিকেই পড়ে বোর্ডটা। তো সেটা যেহেতু রাতের বেলা আমি এখন দেখাতে পারছি না। ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা। তো আমরা কিন্তু আজকে চলে এলাম আমাদের রাইডের ফার্স্ট টোল প্লাজা। তো এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর সেকশন টোল প্লাজা, কৃষ্ণনগর টু বহরমপুর সেকশন। আর আমাদের রাইডের এটাই হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। তো টোল প্লাজা অনেক কটাই পড়বে। তো এই ফার্স্ট আমার বাড়ি থেকে 95 কিলোমিটার চালানোর পরেও কিন্তু এই আমাদের ফার্স্ট টোল প্লাজা যেটা এলো, সেটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো আমি প্রত্যেকবার এদিকে আসলে এই হোটেলটায় দাঁড়াই। এবার কিন্তু আর এখানে আমরা দাঁড়াচ্ছি না, আমরা কিন্তু এবার সোজা গিয়ে টার্গেট রেখেছি বহরমপুর বাইপাসেই দাঁড়াবো। কেননা আমাদের যেহেতু ওখানে আমাদের গ্রুপে জয়েন্ট হবে, আরও মেম্বাররা রয়েছে, তো সেই জন্য এদিকে আর টাইম ওয়েস্ট করবো না, আমরা ওখানে গিয়ে একবারে দাঁড়াবো। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের সীমান্ত এলাকা, সেটা হচ্ছে পলাশী। আর এই পলাশীটা ক্রস করলেই কিন্তু আমরা এন্টার করে যাব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর এই পলাশীতে কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেটা সবারই জানা রয়েছে যে এই পলাশীর যুদ্ধ। তো এই পলাশীর যুদ্ধের স্মরণে এখানে কিন্তু একটা গেট টাইপের করা আছে। সামনে তোমাদেরকে গিয়ে একটু দেখাচ্ছি, একটা স্মৃতিসৌধ, একটা গেট কিন্তু করা রয়েছে। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পলাশীর স্মৃতিসৌধ গেট। ওই যে গেটটা, ওটা হচ্ছে পলাশীর স্মৃতিসৌধ। সিরাজউদ্দৌলার বাংলার সেনা আর রবার্ট ক্লাইভের ইংরেজ সেনাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তারই একটা স্মৃতিসৌধ হিসাবে কিন্তু ওখানে ওই গেটটা বানানো হয়েছে। আর আমরা কিন্তু এবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সামনে রয়েছে বহরমপুর। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেলডাঙায়। তো এই বেলডাঙা কিন্তু একটা জিনিস, খুব নামকরা একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এখানকার গামছা। আর এই যে সামনে রাস্তাটা আসছে, এই রাস্তাটাই কিন্তু সারগাছি বাইপাস। তো এই সারগাছি বাইপাস একটা সময় কিন্তু খুব ডিমান্ডফুল একটা রাস্তা ছিল, যখন কিনা এই বহরমপুর বাইপাসটা চালু হওয়ার আগে।
তো এটাও ছিল সারগাছি বাইপাস যেটা রয়েছে, এটা কিন্তু ওই বহরমপুর টাউনটাকে অ্যাভয়েড করে যেত বলে টোটাল এদিকে কলকাতার দিক থেকে আসা গাড়িগুলো বা ওই দিক থেকে আসা গাড়িগুলো কিন্তু এই রাস্তাটাই ধরতো, কারণ বহরমপুর শহরের যে জ্যামটা সেই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। তো এখন নতুন করে যে বহরমপুর যে নতুন বাইপাসটা হয়েছে, সেই বাইপাসটা হওয়াতে এই সারগাছি বাইপাসটা দিয়ে কিন্তু আর তেমনভাবে গাড়ি যাতায়াত করে না, লোকাল গাড়ি বাদ দিয়ে দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু এখান থেকে যাতায়াত করে না। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। তো আমরা তাহলে বহরমপুরের খুব কাছাকাছি চলে এসেছি। আর সামনে দেখতেও পাচ্ছি ওই বহরমপুর মোড়টাকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর। যদি কিনা বহরমপুর টাউনে যেতে গেলে তখন কিন্তু এই রাস্তাটা বহরমপুর টাউন যাচ্ছে, আর এই যে স্টার্ট হয়ে গেল বহরমপুর বাইপাস। তো আমরা বহরমপুর বাইপাসটাই নিয়ে নিচ্ছি। বহরমপুর টাউনটা গেলে পরে কিন্তু ওই রাস্তাটা দিয়েই যেতে হয়, ওটা হচ্ছে বহরমপুর টাউন। আর এটা কিন্তু আমরা বহরমপুর বাইপাস নিয়ে নিলাম। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে এর সামনে দিয়ে এগিয়ে যাব। তো আমরা কিন্তু আছি এখন বহরমপুর বাইপাসে ভাগীরথী নদীর ব্রিজের ওপর। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে ভাগীরথী নদী। তো তোমরা একটু দেখে নাও ভাগীরথী নদীকে। জল কিন্তু এখন যেহেতু বর্ষার সময়, জল কিন্তু একদম পরিপূর্ণ জল রয়েছে। আর এই মুর্শিদাবাদ শহর কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এক সময় কিন্তু মুর্শিদ কুলি খান, আলিবুদ্দি খান, নবাব সিরাজদৌল্লা এখানে রাজত্ব করে গেছেন। এই মুর্শিদাবাদ থেকেই কিন্তু সারা বাংলাকে শাসন করেছেন। 1757 সালে যখন নবাব সিরাজদৌল্লা ইংরেজদের কাছে যুদ্ধে পরাজিত হলেন, তখনই কিন্তু এই মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানী কলকাতায় চলে যায়। তো তার আগে পর্যন্ত কিন্তু সব দিকপাল নবাবেরা এই মুর্শিদাবাদ শহর থেকে এই বাংলার শাসনভার চালিয়ে গেছেন। তো একটা ঐতিহাসিক জেলা বলা চলে মুর্শিদাবাদকে। এই মুর্শিদাবাদের বহরমপুর, এই বহরমপুরে কিন্তু আরেকটা রিসেন্ট করে একটা সুনাম কিন্তু অর্জন করেছে। তো এই বহরমপুরের ছানা বড়া, এখানে একটা সুস্বাদু খাবার ছানা বড়া, সেই ছানা বড়া কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো সেই জন্য মুর্শিদাবাদের নবাবিয়ানা খাবার দাবার তো আছেই, সঙ্গে এই ছানা বড়া এটাও কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে। আর বহরমপুর টাউনের মধ্যে দিয়ে আসলে কিন্তু যে রাস্তাটা মানে NH-12 যেটা পুরনো রাস্তা, সেটা কিন্তু এই যে রাস্তাটা যে বাসটা বেরোচ্ছে ওখানে কিন্তু কানেক্টটা হচ্ছে। তো এই যে ডান দিক দিয়ে চলে গেল ওই রাস্তাটা, আর এটা কিন্তু বাইপাস হয়ে বাইপাসটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে। তো এই যে হচ্ছে NH-12 আসল রাস্তাটা, এটা হচ্ছে বাইপাসটা। মেন রাস্তা হচ্ছে ওটা, আর ওটা টাউনের মধ্যে দিয়ে আসে। আর এটা তো তোমরা দেখতেই পেলে। আর এখানে বোর্ড দেখাচ্ছে ডালখোলা সোজা, মালদা সোজা, ফারাক্কাও সোজা। হ্যাঁ, জিও সামনে একটা জিও পেট্রোল পাম্প রয়েছে। আমাদের যে পার্টনাররা আছে তারা ওই জিও পেট্রোল পাম্পে থাকবে বলেছে। তো চলো দেখি জিও পেট্রোল পাম্পে যাই।
উদ্বোধনটা তুমি শুরু করলে আগে পাঞ্চারে। আমার বাড়ির সামনে প্যান্ডেল করেছিল। বহরমপুরে ফাইনাল মিট আপ কমপ্লিট করে এবার আমরা একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। তো আমাদের রাস্তা এখনও অনেক বাকি, তাই আমাদের এগিয়ে যেতে হবে। তো চলো আমরা সবাই মিলে তোমাদেরকে সাথে করে নিয়ে আমরাও এগিয়ে যাই সামনে। আমার এই দার্জিলিং ট্যুরের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমরা চলে এলাম আমাদের জার্নির সেকেন্ড টোল, বহরমপুর ফারাক্কা টোল। এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে আমাদের জার্নির সেকেন্ড টোল হচ্ছে এটা। তো আমাদের বাইকারদের জন্য যেহেতু কোনো টোল লাগে না, তার জন্য আমাদের রাস্তাটাও কিন্তু একদম সাইড করে একদম শুরু করে দেওয়া থাকে। কি বলে সাই করে দিয়েছে তাই, ওই জন্য হাওয়া বেরিয়ে যাচ্ছিল বেশি আরো। আচ্ছা চলো, বলছি আর বেশি দূর গিয়ে লাভ নেই, মোটামুটি একটু কাছাকাছি কোথাও গিয়ে একটু দাঁড়াও, টিফিন করে নেই। বলো কোথায় দাঁড়াবে? সামনে একটা দোকান ফোকান থেকে এটা। হ্যাঁ 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 না, এদিকে কোথা থেকে একটা টিফিন করে নেই, কারণ 8টা তো বাজতেই যায়। হ্যাঁ চলো 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 চলো, সেটা তোমার চেনা আছে? সেটা কি মোরগ্রাম ছাড়িয়ে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখা দাঁড়িয়ে। হ্যাঁ 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 বন্ধুরা, সামনে যে মোড়টা আসছে এই মোড়টা হচ্ছে মোরগ্রাম। তো রামপুরহাট যেতে হলে কিন্তু এই দিকটা দিয়েই যেতে হয়। আর আমরা চলে যাব সোজা। আর এই মোরগ্রাম এই রাস্তাটা কিন্তু NH 60 এখান থেকে শুরু হচ্ছে, আর রাস্তাটা কিন্তু শেষ হয়েছে গিয়ে উড়িষ্যার বালেশ্বরে। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমার কেমন লাগছে? তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:16, আর আমরা এই পর্যন্ত 186 কিলোমিটার রাস্তা কমপ্লিট করতে পেরেছি। কেননা আমাদের মাঝখানে একটা গাড়ি পাঞ্চার হয়ে গিয়েছিল, তো সেটা সারাই করার জন্য একটু সময় লেগে গেল, নাহলে হয়তো একটু রাস্তা কভার করা যেত। কারণ আমরা এই টাইমে আমাদের ফারাক্কা পৌঁছে যাওয়ার কথা, তো সেখানে ফারাক্কা পৌঁছতে পারিনি। জাস্ট মোরগ্রাম থেকে মোরগ্রাম মোড়টা থেকে একটু বেরিয়ে এসেছি, তা আমরা একটু টাইমে একটু পিছিয়েই চলছি। এটি হচ্ছে একটি বাঁধ, যা কিনা ফারাক্কা ব্যারেজ নামে পরিচিত। এটা হচ্ছে এপারে রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর ঠিক ব্রিজটার ওপারে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট। তো এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে। আর এ শুরু হওয়ার কারণটা হচ্ছে ভাগীরথীর জলে প্রচুর পরিমাণে ভাগীরথী নদীর চড়া পড়তে শুরু করে।
ওই পলি অপসারণের জন্য ভেবেছিল যদি কিনা গঙ্গা নদীর উপর বাঁধ দিয়ে ফিডার ক্যানাল দিয়ে জল দিয়ে যদি ভাগীরথীতে ফেলা যায়, তাহলে সেই জলের তোরে ভাগীরথীর পলি সব ধুয়ে বেরিয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই এই বাঁধটা করা হয় ভাগীরথী নদীকে বাঁচানোর জন্য। তো 61 সালে শুরু হওয়া থেকে 75 সালে গিয়ে এই বাঁধের কাজ কমপ্লিট হয়, সেই বছরই খুলে দেওয়া হয়। আর এই বাঁধ নির্মাণের জন্য সেই সময় সোভিয়েত ইউনিয়ন কিন্তু সহায়তা করেছিল। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধ নির্মাণ করেছিল। আর এই বাঁধে টোটাল 109খানা গেট রয়েছে, যা কিনা আমরা লক গেট বলি। তো সে 109খানা লক গেট রয়েছে। আর ওই দিকে কিন্তু নতুন একটা ব্রিজের কাজ চলছে। তো আশা করা যায় 2026-এ ওই ব্রিজটা চালু হয়ে যাবে। নানান রকম বিতর্ক আছে, যা কিনা পড়শি দেশ আমাদের বাংলাদেশ, সেই পড়শি দেশের সঙ্গে নানা রকম বিতর্কও আছে। তো এই ফারাক্কা ব্যারেজে জ্যাম এতদিন শুনেছি যে প্রচুর জ্যাম হয়, তো দেখিনি, আজকে ফিল করলাম। আর এটাও ভালো লাগছে বেশ, এই ব্যারেজের ওপর দিয়ে নিজের বাইক চালিয়ে যাচ্ছি। তো অনেকেই যায়, ট্রেনে যায়, বাসে যায়, এর পাশে ট্রেন লাইন রয়েছে, ট্রেনে বাসে নানান রকমভাবে যায়। তো নিজের বাইক চালিয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এই বাঁধের দৈর্ঘ্য রয়েছে 2240 মিটার, 2240 মিটার টোটাল দৈর্ঘ্য রয়েছে বাঁধের। তার মধ্যে রয়েছে 109খানা লক গেট। তো হয়তো দাঁড়ানো গেলে পরে একটু হয়তো ভালো করে দেখা যেত, তো মনে হয় দাঁড়ানোর কোনো পারমিশন নেই। দ্বিতীয়ত যা রোড কন্ডিশন, যা জ্যাম, তাতে কোনো মতেই দাঁড়ানোর মতো এখানে পরিস্থিতি থাকবে না। আর পাশেই রয়েছে রেলওয়ে ট্র্যাক। তো যাই হোক, জ্যামের জন্য একটা জিনিস ভালো যে বাঁধের ওপর দিয়ে আস্তে আস্তে যেতে পারছি, দেখতে পাচ্ছি এই যে বাঁদিকে যে গেটগুলো, আর এই যে ওই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি এইগুলোই কিন্তু গেট। এরকমভাবেই কিন্তু 109খানা গেট পরপর সাজানো আছে। আর এই যে বাঁধের এই যে ব্রিজটা, এই ব্রিজটা শুধু যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগ রক্ষা করেছে তাই নয়, গোটা উত্তর ভারতের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ রক্ষাকারী একটা ব্রিজ। তো অবশ্যই নতুন আরেকটা যখন ব্রিজ চালু হয়ে যাবে, তখন এই যানজটের যেই ব্যাপারটা এতটা সাফার করতে হচ্ছে, কারণ এই একটাই ব্রিজের ওপর দিয়ে আপে ডাউনের টোটাল দিকের গাড়িগুলো যাচ্ছে, তো নর্মালি এগুলো জ্যাম হবেই। আর যেই সময়টায় করা হয়েছিল, তো সেই সময়টায় তো এত জনসংখ্যা বা এত গাড়ি, এত চাপ ছিল না। তো সেই জন্য তখনকার সময় ঠিক ছিল সেটা, কিন্তু পরবর্তী পরিস্থিতি আরও যত দিন যাবে তত কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কারণ সেই জন্যই চিন্তাভাবনা করেই কিন্তু অল্টারনেট ব্রিজ কিন্তু আরেকটা করা হচ্ছে। তো দেখা যাক ওই ব্রিজটা কবে চালু হয়। তো আমরা কিন্তু মালদার কাছাকাছি, মালদা চলে এসেছি। এইটা হচ্ছে ঢুকে গেল মালদা টাউনের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মালদা বাইপাস। তো আমরা মালদা বাইপাসটাকেই ধরে নেবো, আর এটা কিন্তু মালদা টাউনের দিকে ঢুকে যাচ্ছে।
তো আমরা বাদিকে টাউনের রাস্তা ছেড়ে দিয়ে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। তো আমরা এখন রয়েছি রায়গঞ্জ বাইপাসে। আর ওই যে নিচ দিয়ে যেটা চলে গেল ওটা হচ্ছে রায়গঞ্জ টাউনে ঢুকতে হয়। আর আমরা এখন রায়গঞ্জ বাইপাসটা ধরে নিয়েছি। তো এখানে একটা উপরে বোর্ড দেখছি, পূর্ণিয়া বাঁদিকে 42 কিলোমিটার, কিষানগঞ্জ ডান দিকে 28 কিলোমিটার, শিলিগুড়িও ডান দিকে 127 কিলোমিটার। তো তাহলে আমাদেরকে কিষানগঞ্জ আমার ডান দিকে আমাদেরকে যেতে হচ্ছে। আর এটাই হচ্ছে ডালখোলা মোড়। এটাই হচ্ছে ডালখোলা মোড়। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে। বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া, আর আমরা এদিকে চলে যাচ্ছি এখন কিষানগঞ্জের দিকে, শিলিগুড়ির দিকে। আর এটা হচ্ছে ডালখোলা মোড়। আর এই যে উপর দিয়ে গেছে এই রাস্তাটাকে আমরা কানেক্ট করব, ওটা হচ্ছে NH27। আর এখানে কিন্তু NH12 এখানে এন্ড হয়ে গেল। সেই বকখালি থেকে শুরু হয়ে এটা কিন্তু এন্ড। আবার যদি ধরা যায় এখান থেকে শুরু হয়ে কিন্তু বকখালি গিয়ে এন্ড। এইবার আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে NH27-এ। তো সামনে আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি, কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি 117 কিলোমিটার। তাহলে কিষানগঞ্জ রয়েছে আমার এখান থেকে 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার। আর ঘড়িতে টাইম হয়েছে 4:40। তো বন্ধুরা আমি এখন রয়েছি শিলিগুড়ি থেকে 95 কিলোমিটার আগে রয়েছি। আর আমার যা পার্টনাররা সবাই ওরা পেছনে রয়ে গেছে, কারণ ওরা কিষানগঞ্জ ফ্লাইওভারটা ক্রস করতে পারেনি, কারণ তার আগেই ওদের গাড়ি আবার সকালবেলা যে গাড়িটা পাঞ্চার হয়েছিল, তো সেই গাড়িটা আবার ফের এখন পাঞ্চার হয়ে গেছে। তো সেটা ওরা গ্যারেজেই রয়েছে সারাই করার জন্য। আমি একটু আগে বেরিয়েছিলাম বলে তা আমাকে বললো আর ফিরে আসতে হবে না, ওখানেই আমি সেই জন্য একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। তো ওরা ফিরে আসলে আবার যাব। তো মোটামুটি আমরা টার্গেট করেছিলাম 6:30টার মধ্যে ঢুকে যাব। তো কিন্তু এখন আর দেখছি আর সেটা সম্ভব হবে না, কেননা একবার পাঞ্চার হলো, ফের আবার পাঞ্চার হলো, তো টাইমটা একটু লেগে যাচ্ছে। যাই হোক, আর চলে গিয়ে এসেছি, আর 95 কিলোমিটার বাকি আছে। তো দেখি কত সময় যাওয়া যায়, আর ওরাই বা কত সময় আসে। তো ততক্ষণ আমি একটা চায়ের দোকানে বসে একটু চা খেয়ে নিলাম। তো এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই চায়ের দোকানেই আমি আছি। আর গাড়িতে আমার ফুল লোড, কেননা ওই যে গাড়ি যেটা পাঞ্চার হয়ে গেছে তার লাগেজটা আমার কাছে রয়েছে। জাস্ট আমার রয়েছে এটা, আর তাদের রয়েছে আরেকজনের রয়েছে এটা, আর যার পাঞ্চার হয়ে গেছে তার রয়ে গেছে এটা। তো সেই জন্য সব ব্যাগগুলো আমার কাছে আগেই নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আমি যেহেতু ওই গাড়িটা একবার পাঞ্চার হয়েছে বলে আমি দুপুরবেলা নিয়ে নিয়েছিলাম। তো দেখি ওরা কত সময় আসে, আমি একটু ওয়েট করি, তো তারপরে যাওয়া যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো আমরা শিলিগুড়িতে দার্জিলিং মোড়ে খুব কাছেই একটা ঘর নিয়ে নিয়েছি। আর ঘরের ভেতরটা তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে ডাইনিং প্লেস। তো কেউ যদি মনে করে এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করবে, তাও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, দেখে নাও তোমরা। এখানে কিন্তু রান্না করে। আর এই যে রয়েছে ঘরে, দেখো এই রুমটায় কিন্তু 3টে বেড রয়েছে সেপারেটভাবে। তো এই যে দেখো রুম, তোমরা বেডগুলো দেখে নাও,
তিনটে কিন্তু বেড রয়েছে এখানে, সেপারেটভাবেই তিনটে বেড রয়েছে। আর ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।